হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমরা আজকে হোল্ডিং কোম্পানি পার্ট 2 করছি। এখানে একটা প্রবলেম সলভ করব। কোশ্চেনটা একটু স্ট্যান্ডার্ড, এক্সামে আসার মতো, তো তোমরা দেখে নাও। বাট মডারেট লেভেল, এটা হাই লেভেল নয়, মডারেট লেভেল। এক্সামে আসতেও পারে, বাট শেখার অনেক কিছু আছে এই কোশ্চেন থেকে। হোল্ডিং কোম্পানির বেসিকটা আমরা আগের দিনও শিখেছিলাম। হোল্ডিং কোম্পানি কাকে বলে, সাবসিডিয়ারি কোম্পানি কাকে বলে, কী কী জিনিস আমি ক্যালকুলেট করব, এটা আমি শিখেছিলাম। বাট আগের দিন যেটা শেখাইনি সেটা হচ্ছে ব্যালেন্স শিট কীভাবে তৈরি করতে হয়। তো এখানে আমরা চলো প্রথম থেকে শুরু করি অঙ্কটা। কি বলছে দেখি অঙ্কটাতে। বলছে এইচ লিমিটেড পারচেস। আচ্ছা বলে রাখি, এটা তোমাদের বুকের 20, লেট মি টেল ইউ। হ্যাঁ, যারা যারা সিএইচ সেনগুপ্তার বুক ইউজ করো, তারা পেজ নাম্বার 22 খুলে নাও। খুলে অঙ্ক দেখতে দেখতে আমার এটা বইতে অঙ্কটা দেখতে দেখতে আমার সলিউশনটা দেখো। ঠিক আছে, পেজ নাম্বার 22। তো কি বলছে, এইচ লিমিটেড পারচেস 13,500 শেয়ার্স। কটা শেয়ার পারচেস করেছিল? 13,500 শেয়ার। কবে পারচেস করেছিল? 1719। কত টাকা দিয়ে পারচেস করেছিল? 2,10,000 রুপিস। তাহলে 1719-এতে 13,500 শেয়ার পারচেস করতে কত টাকা খরচা হয়েছিল? 2,10,000। ব্যালেন্স ডেট কবে? 31 মার্চ 2020। তাহলে আমি একটু আমি এটা পরেও ডিসকাস করেছি, বাট এখন আবার করে নিই। তাহলে আমি যে টাইম লাইনটা নিই, তাহলে 1/4/19 আর ক্লোজিং হবে 31/3/20। এর মাঝখানে 17-এ কেনা হয়েছিল শেয়ারটা। 1719, 1719-এ কেনা হয়েছিল। তাহলে 3 মান্থ হচ্ছে প্রি, আর এদিকে 9 মান্থ হচ্ছে পোস্ট। ঠিক আছে, এবার অঙ্কটা আর কি বলেছে দেখি। একটু হেজি লাগছে, একটু কষ্ট করে দেখে নিও। শেয়ার ক্যাপিটাল বলেছে কত টাকা? এইচে 3,60,000, আর আপনার এস বা সাবসিডিয়ারি লিমিটেড 1,80,000। ঠিক আছে, কারেন্ট লায়াবিলিটিস, ট্রেড পেয়েবেল সব বলেছে। আচ্ছা, এখানে একটা নতুন জিনিস আছে, শর্ট টার্ম প্রভিশন বা প্রপোজড ডিভিডেন্ড। শর্ট টার্ম প্রভিশনস বা প্রপোজড ডিভিডেন্ড। ঠিক আছে, এইটা হচ্ছে ডিভিডেন্ড ফর দি ইয়ার। ব্যালেন্স শিটে এই ডিভিডেন্ড দেওয়া আছে, তার মানে কি এই ডিভিডেন্ড হচ্ছে কারেন্ট ইয়ারের ডিভিডেন্ড, এই বছরের ডিভিডেন্ড। ঠিক আছে, আচ্ছা এখানে প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্ট সব বলে দিয়েছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, নিচে বলে দিয়েছে কি, বলে দিচ্ছে হচ্ছে জেনারেল রিজার্ভের ব্যালেন্স এর বলেছে, আর পিএল অ্যাকাউন্ট মানে পিএল এর ব্যালেন্স এর বলে দিয়েছে, আর কি ছোটোখাটো ইনফরমেশন দিয়ে দিয়েছে। নিচে আমাকে আদার ইনফরমেশন দিয়েছে, সেখানে বলছে এস লিমিটেড হ্যাড 18,000 ইন জেনারেল রিজার্ভ অ্যান্ড 36,000 ইন পিএল। 36,000 in PL. In September, S Limited paid a dividend for 18-19. ভাই 18-19 মানে কি? প্রিভিয়াস ইয়ারের ডিভিডেন্ড। প্রিভিয়াস ইয়ার মানে আগের বছরের ডিভিডেন্ড। আমাদের তো 19-20 চলছে, 1/4/19 থেকে 31/3/20। তো এই ডিভিডেন্ড যদি দেওয়া থাকে তাহলে এটা আগের বছরের ডিভিডেন্ড। তাহলে আগের বছর ডিভিডেন্ড যেহেতু, তাহলে আগের বছর মানে আগে 18-19 ইয়ারের প্রফিট থেকে যাবে। তো 18-19 ইয়ারের প্রফিট কত ছিল এখানেই বলে দিয়েছে, যে 1/4/19 মানে 18-19 প্রফিট ছিল হচ্ছে তোমার 36,000। তাহলে আউট অফ দিস প্রফিট এই ডিভিডেন্ডটা দেওয়া হয়েছে। কত টাকার ডিভিডেন্ড? 15,000। বাট দেখো এখানে কথা বলছে কি, এইচ লিমিটেড রিসিভ 15,000। এটা আমি আরও ভেঙে দেবো, তো পরে যখন সলিউশনে যাবো তখন আমি ডিটেলে বুঝিয়ে ব্যাপারটা। আচ্ছা, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি স্ট্যান্ডিং ইন দ্য বুকস 1,20,000। কত ছিল? 1,20,000 ছিল। অন অ্যাকার্ট 19, অন অ্যাকার্ট স্ট্যান্ডিং ইন দ্য বুকস মানে প্রথমে ছিল 1,20,000। অন অ্যাকার 1819 ওয়াজ রিভ্যালুড অ্যাট 1,40,000। তো 1819-এ রিভ্যালুতে তাহলে 1,28,000 মেশিনারিটা প্রথম দিয়েই ছিল, সেটা চেঞ্জ হয়ে কত হয়ে গেল? 1,40,000। ঠিক আছে, 1,40,000 অন দ্য ডেট অফ অ্যাকুইশন। অন দ্য ডেট অফ অ্যাকুইশন reported to on the no addition sales or missing on date of acquisition. So acquisition দিয়ে তো 1,40,000 হলো। আচ্ছা আমি তোমাকে বলে রাখি, এইটা না একটু চেঞ্জ করে নাও, এখানে একটু ভুল লেখা আছে। এটা লিখবে 01/04/19। ঠিক আছে, ডেটটা কী হবে? 01/04/19।
স্টক বলছে এখানে এস লিমিটেড ইনক্লুড 9,600 পারচেস ফ্রম এইচ লিমিটেড হুইচ এইচ লিমিটেড মেড 20% অন কস্ট, 20% অন কস্ট প্রফিট করেছিল, এরকম একটা স্টক পড়ে আছে। তাহলে আনরিয়েলাইজড ক্যালকুলেশন করবো আমি, ঠিক আছে। তাহলে এই টাইম লাইনটা আমি প্রথমে দেখি। কী টাইম লাইন? 1/4/19 আমার ব্যবসা এই বছর শুরু হলো, আর ব্যালেন্স শিট মানে ক্লোজিং ব্যালেন্স শিট ডেট সিবিডি, ক্লোজিং ব্যালেন্স শিট ডেট কত হলো? 31/3/20। এর মাঝখানে আমি একটু অন্য কালি ইউজ করি। আচ্ছা, এর মাঝখানে আমি শেয়ার কবে কিনলাম? 1719-এতে। তাহলে 1719-এর পরে যা আসবে সব পোস্ট পড়ছে, সেটা কত মাস? 9 মান্থ। এই বছরেও 1719-এর আগে যা পড়বে সব প্রি পড়বে, সেটা হচ্ছে 3 মাস। ইভেন এই বছরের আগেও যা যা বছর আছে, আমার সোজা কথায় এইটা হচ্ছে আমার লক্ষণ রেখা, এর এদিকে সব প্রি আর এদিকে সব পোস্ট, সরি ভুল বললাম, এইদিকে সব পোস্ট আর এদিকে সব প্রি। ইভেন এই 3 মাস তো প্রি। এবার ধরে নাও এর আগের বছর মানে 1/4/19 শেষ হলো, তো তাহলে একটা ইয়ার তো এরকম আছে যে 1/4/18 টু 31/3/19, ঠিক আছে। তো এই যে ইয়ারটা আছে, এটা তো এর আগের ইয়ার, তাহলে এই ইয়ারটাও আমার প্রি হিসেবেই কাউন্ট হবে। এবার দেখো স্টেপ 1-এ আমি কি ক্যালকুলেট করব হচ্ছে রেট অফ হোল্ডিং আর রেট অফ মাইনরিটি। তাহলে জেনে নেওয়া যাক কী ব্যাপারটা ছিল। দেখো শেয়ার ক্যাপিটাল কত ছিল হোল্ডিং কোম্পানি, সাবসিডিয়ারি কোম্পানির? 1,80,000 ছিল। পার শেয়ারের দাম কত ছিল? 10 টাকা করে। তাহলে কটা শেয়ার ছিল? তাহলে 18,000 শেয়ার ছিল নিশ্চয়ই। পার শেয়ার 10 টাকা করে, তাহলেই হচ্ছে 1,80,000, তাহলে 18,000 শেয়ার। আমি কটা শেয়ার কিনেছিলাম? আমি তো ভাই 13,500 শেয়ার কিনেছিলাম। তাহলে হচ্ছে এখানে কি 13,500/18,000, তাহলে 3/4 আর 75%। তাহলে হোল্ডিং কোম্পানির রেট কত? 75%। ইভেন 50%-এর বেশি, তাহলে এটা হোল্ডিং হিসেবে কাউন্ট হবে। আর এটা মাইনরিটি, মানে হোল্ডিং মানে বড় লোক আর মাইনরিটি মানে গরিব লোক, তাই তো? মানে বাকিরা যারা আছে, তো অবভিয়াসলি যদি হোল্ডিং কোম্পানি 75% রাইট নিয়ে থাকে, তাহলে মাইনরিটি কত পার্সেন্ট নিয়ে আছে? 25%। কী করে ক্যালকুলেট করলাম? তাহলে 13,000 আউট অফ দিস 18,000, এই 18,000-এর মধ্যে 13,500 কে নিয়ে আছে? হোল্ডিং কোম্পানি নিয়ে আছে। তাহলে বাকি 4,500 কে নিয়ে আছে? মাইনরিটি নিয়ে আছে। সেটা 25% হচ্ছে। এবার আমি কিছু ওয়ার্কিং করছি যাতে তোমরা এখন জিনিসটা বুঝতে পারো তাজা তাজা। বাট এই ওয়ার্কিংটা অবভিয়াসলি তোমাকে সবসময় কী করতে হবে? অঙ্কের শেষে করতে হবে। তো আমি তোমাকে এখন দেখাচ্ছি যাতে করে তোমরা জিনিসটা বুঝতে পারো ভালোভাবে। দেখো, ডিভিডেন্ড ফর দি ইয়ার 18-19 ইকুয়ালস টু প্রি অ্যাকুইজিশন ডিভিডেন্ড। মানে কোন ডিভিডেন্ডটা? আমি এই ডিভিডেন্ডকে নিয়ে আলোচনা করছি, লাইনটা আমি পড়িনি, তাই তোমাদেরও সুবিধা হবে। কি বলছে? ইন সেপ্টেম্বর 19 পেড ডিভিডেন্ড ফর দি ইয়ার 18-19। তো 18-19 ডিভিডেন্ড দেওয়া হয়েছিল, তার মানে 18-19 মানে আগের বছর, তার মানে অবভিয়াসলি আমার প্রি হবে। আগের বছর তো প্রি, 1/7/19 আগে যা ঘটবে সবই প্রি, তো ওটা আগের বছর, তাই প্রি। এইচ লিমিটেড ক টাকা পেয়েছিল? 15,000 টাকা। তোমার সিম্পল একটা কথা বলি, ধরে নাও তোমার আর আমার মধ্যে একটা পার্টনারশিপের বিজনেস আছে। কি বিজনেস আছে? পার্টনারশিপ। এখন তো আমার পার্ট হচ্ছে, আমি হচ্ছে 75% পার্টনার আর তুমি 25%-এর পার্টনার। মানে তোমার ইকুইটি, আমার পাওয়ার আছে 75%, তোমার পাওয়ার আছে 25%। এখন আমি যদি শেয়ার অফ প্রফিট 15,000 পাই, তার মানে কি এইটা যে কোম্পানি 15,000 প্রফিট করেছে, নাকি আমার আর তোমার দুজনের কম্বিনেশনটা টোটাল ডিভিডেন্ড? দেখো এইচ লিমিটেড পেলো হচ্ছে কত? এইচ লিমিটেড পেলো, কোথায় গেল? হ্যাঁ, এইচ লিমিটেড পেলো 15,000 প্রফিট। তার মানে কি এইটা যে 15,000 অ্যাজ ডিভিডেন্ড, তার মানে কি এইটা যে কোম্পানি 15,000-ই ডিভিডেন্ড দিয়েছিল? না, এইটা হচ্ছে এইচ লিমিটেড কত পেলো। তাহলে এইচ লিমিটেড কত পেলো এইটা, মানে হোল্ডিং কোম্পানি কত পেলো এইটা, এর সঙ্গে যদি মাইনরিটি কত পেলো সেটাকে যোগ করে দিই, তাহলে আমার বেরোবে কি? টোটাল ডিভিডেন্ড। তাহলে এইটাই দেখো, ডিভিডেন্ড ফর দি ইয়ার 18-19-কে আমি প্রি অ্যাকুইজিশন ডিভিডেন্ড বলবো, বিকজ এটা আমার 1/7/1919-এর না সরি 2019-এর আগের ইয়ার, তো এটা অবভিয়াসলি আমার প্রি হবে। এইচ লিমিটেড কত পেয়েছে? 15,000 পেয়েছে ফর ইট 75% শেয়ার।
তাহলে এ 75% হোল্ডিংয়ের জন্য কত পেয়েছে? 15,000 পেয়েছে। তাহলে আমি ধরে নিই যে টোটাল প্রফিট টোটাল ডিভিডেন্ড দিয়েছিল এক্স রুপিস। কত দিয়েছিল? এক্স রুপিস। তাহলে এক্স রুপিসের 75% কত হলো? 15,000। তাহলে টোটাল এক্স কত হবে? 15,000 বাই 75,000 ডিভাইডেড হয়ে যাবে, 20,000 বেরিয়ে গেল। টোটাল কত হলো? 20,000। তাহলে আমি আবার রিপিট করছি, আমি ধরে নিলাম যে আমার ডিভিডেন্ড, একটু জুম করে নিই, আমি ধরে নিলাম যে আমি ডিভিডেন্ড দিচ্ছি টোটাল এক্স, মানে হোল্ডিং মাইনরিটি সব মিলে এক্স। তাহলে এক্স যদি টোটাল ডিভিডেন্ড হয় তাহলে তার 75% কে পাচ্ছে? হোল্ডিং, মানে সেটা 15,000। তাহলে এক্সের ভ্যালু কত হবে? 15,000 ডিভাইডেড বাই 75%। তাহলে আমার আনসার কত বেরোবে? 20,000। তাহলে এবার দেখি ওল্ড প্রিভিয়াস প্রফিট, মানে যেটা আগে বলেইছে প্রিভিয়াস প্রফিট কত ছিল? 36,000 লেস প্রিভিয়াস ইয়ার ডিভিডেন্ড, মানে আগের বছর কত ডিভিডেন্ড দিলাম, মানে প্রি অ্যাকুইশন ডিভিডেন্ড কত দিলাম? 20,000। তাহলে নতুন করে প্রফিট কত পড়ে আছে আগের বছরের? 16,000। দেখা যাক তাহলে কি বলছে। দেখো ওপেনিং প্রফিট আমাকে এখানে কত বলেছিল? ওপেনিং প্রফিট বলেছিল আমাকে 36,000। তাহলে আউট অফ দিস 36,000 আমি কি করেছি? আমি 20,000 ডিভিডেন্ড দিয়ে দিয়েছি। তাহলে ওপেনিং প্রফিট ব্যালেন্স কত পড়ে আছে? তাহলে ওপেনিং প্রফিট হচ্ছে 36,000, আর তার থেকে আমি ডিভিডেন্ড দিয়ে দিয়েছি 20,000। তাহলে ওপেনিং প্রফিটের ব্যালেন্স কত পড়ে আছে? 16,000। ঠিক আছে? তাহলে ওপেনিং প্রফিট এখন আগে বইতে নিশ্চয়ই বইতে ওপেনিং প্রফিট বলে 36,000 এক জানুয়ারিতে, বাট আমি আবার ফার্দার ক্যালকুলেট করে দেখলাম না, 36,000 নেই, আবার নতুন করে 20,000, যেহেতু 20,000 ডিভিডেন্ড দেওয়া হয়েছে তাই এটা কত হয়ে গেছে? এটা 16,000 হয়ে গেছে। এবার আমি এই পয়েন্টে আসি, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ছিল কত ওপেনিংয়েতে? 1,20,000। আমি বলেছিলাম এই ডেটটা চেঞ্জ করে নিতে, চেঞ্জ করে নাও। তো 1,20,000 ওপেনিংয়ে ছিল, আর ক্লোজিংয়ে কত বলছে? 1,08,000। তাহলে ডিফারেন্স কত হয়েছে? ভাই 12,000-এর ডিফারেন্স হচ্ছে। তাহলে 12,000 কমেছে আউট অফ কত? 1,20,000। তাহলে ডেপ্রিসিয়েশন কত পার্সেন্ট হলো? ইন্টু 100 করলে আমি বেরিয়ে যাবে 10% ডেপ্রিসিয়েশন। তাহলে আমার, তুমি তাও এমনি ক্যালকুলেট করে দেখতে পারো যে 1,20,000 থেকে 10% বাদ দিলে কত হয়, -10% যদি আমি করি কত হয়, দেখবে 1,08,000 বেরোচ্ছে। তার মানে ডেপ্রিসিয়েশন চার্জ করছে কত? 10% রেটে ডেপ্রিসিয়েশন চার্জ করা হচ্ছে 10% রেটে। এবার তুমি বলবে যে দাদা এটা তো হতে পারতো যে এটা সেল হয়ে গেছে, 1,20,000 থেকে 1,08,000 সেল হয়ে এসছে। দেখো এখানে নিচে বলেছে নো অ্যাডিশন অর সেল মেশিনারি ওয়াজ মেড ডিউরিং দ্য ইয়ার। তো সারা বছরে কোনো সেল বা পারচেস হয়নি। তাহলে 1,08,000 দেখা থাকলো, 1,20,000 ছিল আমার, 1,08,000 হয়েছিল, আর মাঝখানে তো আমাকে বাড়াতে হবে কত? 1,40,000 করতে হবে। তো ছোটো করে ক্যালকুলেশনে দেখে নিই। রেট অফ ডেপ্রিসিয়েশন করে নিই আমি আগে। রেট অফ ডেপ্রিসিয়েশন কত পার্সেন্ট রেটে ডেপ্রিসিয়েশন চলছে? তাহলে আমার 1,20,000 ছিল ওপেনিংয়েতে, সারা বছর শেষে দাঁড়িয়েছে কত? 1,08,000। তাহলে কত কমলো? 12,000 কমলো। কতর উপরে? 1,20,000-এর উপরে। তা রেট কত? ইন্টু 100 করলাম, কত বেরোলো? 10% বেরোলো। তাহলে এইটা ডিফারেন্স বাই এইটা 10%। এবার দেখো তাহলে ওপেনিং ব্যালেন্স কত ছিল অন 1/4/19? 1,20,000। আচ্ছা রিভ্যালুয়েশন হয়েছে কবে? 1/7/19-এ, মানে অন দ্য ডেট অফ অ্যাকুইজিশন বলেই ছিল, দেখবে ওই জায়গাটা দেখবে ওয়াজ রিভ্যালুড অ্যাট 1,40,000 অন দ্য ডেট অফ অ্যাকুইজিশন। ডেট অফ অ্যাকুইজিশন কবে ছিল? 1/7/19-এ। তাহলে 1/7/19-এ সেটা কী হয়ে গেছিলো? সেটা 1/7/19-এর রিভ্যালুড ফিগার কত দাঁড়িয়েছিল? 1,40,000 হয়ে গেছিলো। তাহলে ওপেনিংয়ে কত ছিল 1/4/19-এ? 1,20,000। আর 1/4/19-এ 1,20,000 ছিল, আর 1/7/19-এ কত দাঁড়ালো? 1,40,000। তা দেখা যাক, তো 1/4/19 থেকে 1/7/19 কত দিনের গ্যাপ? 3 মাস। তো 3 মাস পরে ভ্যালু চেঞ্জ হয়ে গেল, 1,20,000 ছিল 1/4/19-এ, আর 1/7/19-এ গিয়ে তার ভ্যালু চেঞ্জ হয়ে 1,40,000 দাঁড়ালো। তাহলে মাঝখানে কত দিন চললো? 4, 5, 6, মানে 3 মাস। তা 3 মাসের কত হবে? 1 মিনিট, একটুখানি মনে হচ্ছে কত ভুল হলো। 1,20,000, হ্যাঁ না ঠিকই আছে, বাট একটা জায়গায় ছোট্ট একটা মিস্টেক হয়ে গেছে, সেই মিস্টেকটা আমি বলছি। দেখো তাহলে আমার ভ্যালু কত ছিল? এত ছিল। তাহলে 3 মাসের মানে টিল দ্য ডেট অফ রিভ্যালুয়েশন কত টাকা হওয়া উচিত ছিল?
দেখো এটা 1,20,000 হবে, ঠিক আছে, এখানে এটা ভুল হয়ে গেছে একটু, এটা 1,20,000 হবে, তাহলে 1,20,000 ইন্টু 10% ইন্টু 3/12, ঠিক আছে। তাহলে এটা করে নাও, তাহলে করলে আমার ডেপ্রিসিয়েশন বেরিয়ে যাবে আপ টু রিভ্যালুয়েশন ডেট। তাহলে কী হলো, ওপেনিং ব্যালেন্স ছিল এত টাকা, ডেপ্রিসিয়েশন আপ টু রিভ্যালুয়েশন ডেট মানে যেই ডেটে রিভ্যালুয়েশন হচ্ছে সেই ডেট অবধি ডেপ্রিসিয়েশন কত খাচ্ছে, 3,000। তাহলে রিটেন ডাউন ভ্যালু অন এত, মানে 1,19,000, তাহলে কত টাকা পড়ে থাকবে মেশিনারিটার, এত টাকা পড়ে থাকবে 1,17,000। আর এই ডেটে আমি তার ভ্যালুয়েশন কত করছি, 1,40,000, তাহলে আমার 1,17,000 থেকে 1,40,000 আমার ভ্যালুয়েশন হয়ে গেল। তাহলে আমার প্রফিট হলো না লস হলো, প্রফিট হলো। কত টাকার, এই ডিফারেন্সটা, এর ডিফারেন্সটা হচ্ছে আমার প্রফিট, ঠিক আছে, রিভ্যালুয়েশন প্রফিট। এইটা আমার প্রি অ্যাকুইজিশন প্রফিট হিসেবে ট্রিট হবে। কি ট্রিট হবে, প্রি অ্যাকুইজিশন প্রফিট। আমি আরেকবার রিপিট করছি, আমার 1,20,000 ছিল অ্যাজ অন 1/4/19 ভ্যালু, আমার ডিপ্রিসিয়েশন আপ টু রিভ্যালুয়েশন ডেট মানে যে তারিখে রিভ্যালুয়েশন হলো মানে সেই ডেট হচ্ছে এই ডেটটা, কত টাকা ডেপ্রিসিয়েশন হচ্ছে, এটা 1,20,000 হবে, ইন্টু 10% ইন্টু 3/12, 3,000। তাহলে আমার পড়ে থাকছে কত, 1,17,000 পড়ে থাকছে। আর সেইখানে গিয়ে আমি রিভ্যালুয়েশন করে কত টাকা বার করাচ্ছি, 1,40,000। তাহলে গ্যাপ কত হলো, 23,000, বাড়লো তাই প্রফিট হলো, কমলে লস হতো। এবার দেখো, তাহলে আমি এবার ডেপ্রিসিয়েশনটা চার্জ করে দেখি, ডেপ্রিসিয়েশনটা কীরকম ছিল। দেখো ডেপ্রিসিয়েশন সিম্পলি বুঝে নাও, আমি ডেপ্রিসিয়েশন অ্যাকচুয়ালি ক টাকা চার্জ করেছি, আমার বুকে ছিল 1,20,000 ভ্যালু, আর শেষে গিয়ে দাঁড়ালো 1,08,000। তাহলে সারা বছর আমি ডেপ্রিসিয়েশন কত চার্জ করলাম, 12,000, তাই তো। তাহলে ডেপ্রিসিয়েশন কত চার্জ করলাম, 1,20,000 ভ্যালু ছিল আমার ওপেনিংয়েতে, শেষে দাঁড়ালো 1,08,000। এটা আমার ব্যালেন্স শিট আমাকে বলে দিচ্ছে। তাহলে আমি ডেপ্রিসিয়েশন কত অ্যাকচুয়ালি চার্জ করলাম, 12,000। বাট দেখো তাই কি চার্জ করা উচিত ছিল, কেন, দেখো 1/4/19 থেকে 1/7/19 মেশিনটার ভ্যালু কত ছিল, 12,000। এই গ্যাপটার কত মাসের, 3 মান্থের গ্যাপ। তাহলে 12,000 ইন্টু 10% ইন্টু 3/12, 3,000 হচ্ছে আমার এই পিরিয়ডের জন্য ডেপ্রিসিয়েশন। এরপরেতে 1/7/19 পর থেকে মানে 1/7/19 থেকে 30/12 মানে বাকি বছরটার জন্য, এটা প্রথম 3 মাস, আর বাকি 9 মাসের জন্য ভ্যালু আমার চেঞ্জ হয়ে কত দাঁড়িয়ে গেছিলো, 1,40,000। তাহলে এর জন্য 9/12 ইন্টু 10% করলাম, তাহলে এত টাকা ডেপ্রিসিয়েশন দাঁড়ালো। তাহলে ফার্স্ট 3 মান্থে ডেপ্রিসিয়েশন 3,000, আর তারপরে 9 মান্থে ডেপ্রিসিয়েশন 10,500, ঠিক আছে। আবার আমি রিপিট করছি, 1,419 থেকে 1,719 মানে যেই টাইমে এখনও চেঞ্জ হয়নি ভ্যালু, সেই সময় অবধি ডেপ্রিসিয়েশন কত ছিল, 3,000। বাট তারপরে যে আফটার চেঞ্জ বাকি 9 মান্থের জন্য ডেপ্রিসিয়েশন কত দাঁড়ালো, 10,500। তাহলে ইন টোটাল আমার কত দাঁড়ালো, 13,500। তাহলে ডেপ্রিসিয়েশন আমার চার্জ করা উচিত কত, 13,500। বাট আমি যেহেতু আমার কাছে ইনফরমেশন ছিল না, তাই আমি চার্জ করেছিলাম কত, 1,200। তাহলে ডেপ্রিসিয়েশন কম চার্জ করলাম না বেশি চার্জ করলাম, অবভিয়াসলি আমি ডেপ্রিসিয়েশন কম চার্জ করলাম, আন্ডার চার্জ করলাম, ডেপ্রিসিয়েশন আন্ডার চার্জ। তাহলে ডেপ্রিসিয়েশন কম চার্জ করেছি, তাহলে এখন আমাকে নতুন করে ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে। ক টাকা চার্জ করতে হবে, 1,500। ডেপ্রিসিয়েশন চার্জ করলে আমার প্রফিট কমে না বাড়ে, দাদা ডেপ্রিসিয়েশন চার্জ করলে তো আমার প্রফিট কমে যায়, তাহলে আমি লেস করব ফ্রম প্রফিট। কোন প্রফিট, পোস্ট অ্যাকুইজিশন। কেননা দেখো চেঞ্জেস কবে হয়েছে, পোস্ট অ্যাকুইজিশন পিরিয়ডে হয়েছে। 1,20,000 অব্দি ঠিকই ছিল তো, বাট চেঞ্জেস কবে হলো, পোস্ট অ্যাকুইজিশন পিরিয়ডে হলো। আচ্ছা আরেকটা ছোটো ক্যালকুলেশন করে নিই, আমাকে বলেছিল দেখো ভ্যালু অফ দি স্টক, ওই লাইনটা পড়ে, লাস্ট লাইনটা পড়ে নেবে। তো বলেছো 9,600 ছিল, ঠিক আছে। আচ্ছা 20% অন কস্ট, এটা তো সেলিং প্রাইস, স্টকের ফাইনাল ভ্যালু মানে যেটা সেল হয়ে গেছে এটা সেলিং প্রাইস। তাহলে 20% অন কস্ট হলে অন সেল কত, 20/120, তাহলে কত হচ্ছে আমার 1,600। এটা আমরা অনেক দিন ধরে শিখছি, ছোটোবেলা থেকে কনসাইনমেন্ট থেকে শুরু করে সব জায়গাতে এটা আমরা শিখেছি, তাই তো। তাহলে এইটা আমি বার করলাম, আনরিয়েলাইজড ভ্যালু কত হলো, 1,600। এবার দেখো ডিভিডেন্ড, ডিভিডেন্ড আমাকে দু ধরনের ডিভিডেন্ড বলেছিল। প্রথম ডিভিডেন্ড হচ্ছে যেটা অঙ্কেতে শেষের দিকে বলেছিল, যেটাকে আমরা বলেছিলাম প্রি অ্যাকুইজিশন প্রফিট, প্রি অ্যাকুইজিশন ডিভিডেন্ড। সেটা কত ছিল, হোল্ডিং কোম্পানি ক টাকা পেয়েছিল, তার
15,000 পেয়েছিল, আর আমরা ক্যালকুলেট করে দেখেছিলাম কি টোটাল ডিভিডেন্ড হওয়ার কথা ছিল 20,000, তার আউট অফ দিস 20,000 হোল্ডিং কোম্পানি পেয়েছিল 15,000, তাহলে মাইনরিটি পাবে কত 5,000, তাহলে 20,000 যদি টোটাল হয় 75% মানে হোল্ডিং কোম্পানি বলে 15,000, আর মাইনরিটি 25% মানে বাকি 5,000 পেয়ে যাবে। তাহলে হোল্ডিং কোম্পানি দেখো আগের বছর প্রফিট, প্রিভিয়াস ইয়ার প্রফিট, তার মানে প্রি অ্যাকুইজিশন ডিভিডেন্ড, ডিভিডেন্ড প্রিভিয়াস ইয়ারের ডিভিডেন্ড, তার মানে প্রি অ্যাকুইজিশন ডিভিডেন্ড 15,000 হোল্ডিং কোম্পানির, তাহলে এটা প্রি অ্যাকুইজিশন ডিভিডেন্ড হিসেবে ট্রিট করা হবে, আর এটা ইনভেস্টমেন্টে পাঠানো হবে। ঠিক আছে, আরেকটা প্রফিট আমাকে বলেছিল, আমি তোমায় দেখিয়েছিলাম এইখানেতে আরেকটা ডিভিডেন্ড বলেছিল, দেখো অঙ্কের এইখানে একটা ডিভিডেন্ড বলে দিয়েছিল, প্রপোজ ডিভিডেন্ড এস লিমিটেড কত ছিল 18,000। প্রপোজ ডিভিডেন্ড মানে হচ্ছে ডিভিডেন্ড ডিউরিং দ্য ইয়ার, মানে এই বছরের ডিভিডেন্ড কত। প্রপোজ ডিভিডেন্ড মানে কি ডিভিডেন্ড ফর দি কারেন্ট ইয়ার, মানে আমার এই বছরের ডিভিডেন্ড কত, তাহলে কত হলো এই বছর ডিভিডেন্ড 18,000, বা 18,000 ভাগ কে কে পাবে, হোল্ডিং পাবে আর মাইনরিটি পাবে। হোল্ডিং 18,000-এর 75% পাবে, হোল্ডিং কত পাবে, হোল্ডিং 18,000-এর 75% পাবে, মানে 13,500, আর মাইনরিটি পাবে কি 25%, তাহলে কত 3,375, মাইনরিটি কী পাবে 25% মানে 3,375। এবার হোল্ডিং কোম্পানি যে টাকাটা পেলো 13,500-এর, তাহলে এইটা দুটো ভাগে ভাগ হবে, একটা হচ্ছে প্রি, একটা হচ্ছে পোস্ট। প্রি একটা পোস্ট, কেননা আমরা হিসাব করে দেখেছিলাম যে 3 মান্থ প্রি ছিল, আর মানে আমার ডিউরিং দ্য ইয়ার আমার কারেন্ট ইয়ারের 3 মান্থ প্রি ছিল আর 9 মান্থ পোস্ট ছিল, এটা আমি আগে ক্যালকুলেট করে দেখেছি। তাহলে এই যে আমি 13,500 পেলাম, এইটা আমার 3 মান্থ এদিকে চলে যাবে আর 9 মান্থ এদিকে, মানে পোস্টে 9 মান্থ প্রিতে 3 মান্থ। ঠিক আছে, এই পোস্ট আর প্রিটা বুঝে নাও কোথায় কোথায় ইউজ হবে, আমি পরে বলে দিচ্ছি, আগে বুঝে নাও পোস্টে কেন যাচ্ছে প্রিতে কেন যাচ্ছে। কারণ আমার ডিউরিং দ্য ইয়ার ছিল, ডিউরিং দ্য ইয়ারে আমার ক্যাটাগরি ছিল যে আমার এদিকে 3 মান্থ আমার প্রি, এদিকে 9 মান্থ আমার পোস্ট, তো এদিকে প্রি পোস্ট গেল। এবার মাইনরিটি বেচারা এখানেতে পুরো টাকাটা নিয়ে বসে আছে। এবার তুমি বলবে দাদা এই মাইনরিটির কি প্রি পোস্ট বলে কিছু নেই, এর কি কোনো আক্কেল জ্ঞান নেই যে প্রি পোস্টে ভাগ করতে হবে? আমি তোমার ছোট্ট উদাহরণ দিয়ে বলি। ধরে নাও আমার কাছে কোম্পানির 10,000 শেয়ার ছিল, আর আমি কোম্পানির সর্বে ছিলাম। ঠিক আছে, এবার আমি প্রথম থেকে 10,000 নিয়ে আসছি। এখন এই বছরে আমার দিন খারাপ চলছে, আমি ভাবলাম যে আমি 7,500 শেয়ার তোমাকে বিক্রি করে দেবো। ঠিক আছে, 7,500 শেয়ার তোমাকে আমি বিক্রি করে দেবো। তাহলে এখন কি দাঁড়ালো, তাহলে এই বছর থেকে আমার কাছে আগে আগে আমার কাছে কত ছিল 10,000 শেয়ার ছিল, এই বছর থেকে তোমার কাছে 7,500 শেয়ার থাকবে, আর আমার কাছে 2,500 শেয়ার থাকবে। এবার বলে মার্কেটে নতুন কে এলো, অবভিয়াসলি দাদা হোল্ডিং কোম্পানি নতুন এলো মার্কেটে, তাই তো, মার্কেটে নতুন এলো, নতুন করে শেয়ার কিনলো সে, তাহলে এর কাছে প্রিয়ার পোস্ট হবে, বিকজ সে নতুন করে শেয়ার কিনেছে, তাহলে এর আগেও কোম্পানি ছিল, কেন শেয়ার ছিল, এর কাছে প্রিয়ার পোস্ট হবে। বাট আমি যে লোক আছি, আমি যে 2,500 শেয়ার এখন ধরে নিয়ে আছি, আমি তো ভাই আজও আছি, আমি তো আগেও ছিলাম, আমি আগে 10,000 নিয়েছিলাম, এখন 2,500 নিয়ে বসে আছি, 2,500 নিয়ে বসে আছি। তো আমি তো সবসময় কোম্পানিতে ছিলাম, আমার তো প্রিয়ার পোস্ট বলে ব্যাপার নেই, আমি তো কোম্পানির শুরু থেকেই কোম্পানির মধ্যে আছি, কোম্পানির একদম শুরু থেকে আমি কোম্পানিতে আছি, তো আমার তো প্রিয়ার পোস্ট বলে এবছর কিছুই নেই, আমি তো প্রথমও ছিলাম এখনও আছি। এই হোল্ডিং কোম্পানি উড়ে এসে জুড়ে বসেছে, তাই এ আসার আগে প্রি, এ আসার পরে এর জন্য পোস্ট, তাহলে এর জন্য প্রিয়ার পোস্টের রুল তৈরি হবে, মানে এ আসার হোল্ডিং কোম্পানি আসার আগে হোল্ডিং কোম্পানির প্রি ছিল, হোল্ডিং কোম্পানি আসার পরে হোল্ডিং কোম্পানির পোস্ট হলো, আমি তো আমার তো আর আসার আগে আসার পরে নেই, তাহলে আমার কেন প্রি পোস্ট হতে যাবে? আমি তো ভাই গরিব আদমি আছি, তাই না, 10K ছিল এখন 2.5K হয়ে গেছে, দিন খারাপ চলেছে আমার, তা বলে কি আমি আমি তো পর নই, আমি তো কোম্পানির নিজের লোক, তাই মাইনরিটিতে প্রি পোস্ট হবে না এই জায়গাটাতে। ঠিক আছে, এবার আসছি আমি স্টেটমেন্ট অফ পিএলএতে, অ্যানালিসিস অফ পিএল। তাহলে আমি প্রফিট করলাম প্রি আর পোস্ট,
রিজার্ভ করলাম প্রি আর পোস্ট, প্রফিট করলাম প্রি আর পোস্ট, আর রিজার্ভ করলাম প্রি অ্যান্ড পোস্ট, ভাগ করলাম। তাহলে আমি প্রথমে আগের অঙ্ক শিখেছিলাম, প্রথমে পিএল কিনে টানাটানি করবো। আগে ক্লোজিং ব্যালেন্স লিখবো 60,000 লেস ওপেনিং অ্যাজ অন 1/4/19। দেখো বইতে কিন্তু ওপেনিং বলেছিল 36,000, বাট যেহেতু 20,000 ডিভিডেন্ড আমি আউট অফ প্রি প্রফিট দিয়ে দিয়েছিলাম, তাই আমার ওপেনিংয়ের ব্যালেন্স কত পড়ে যাচ্ছে 60,000, তাই আমি এখানে 16,000 লিখলাম। কিন্তু দেখবে বইতে 36,000 বলেছিল, ঠিক আছে। আমি এখানে ক্যালকুলেট করে দেখিয়েছিলাম না কী করে এলো। এখানেতে যে বইতে বলেছে 36,000 ওপেনিং প্রফিট বলেছিল, আমি এবছর দিয়ে ডিভিডেন্ড দিলাম, আগের বছর ডিভিডেন্ড দিলাম, আগের বছর প্রফিটের ব্যালেন্স কত পড়ে থাকলো 16,000, তো সেইটা এখানে এলো 16টা। তাহলে ওপেনিং ক্লোজিং কত 60,000, ওপেনিং কত 16,000, তাই 16,000 বা 16,000 প্রিতে আমার বসে যাবে। আর বাকি যে 44,000 পড়ে থাকলো, মানে 60,000 আমার ক্লোজিং আছে, আউট অফ দিস 60,000 16,000 আমার প্রিতে চলে গেল, মানে ওপেনিং চলে গেল। বাকি যে 44,000 ছিল, এটা আমার সারা বছরে খেটে আনা। তো আউট অফ দিস 60,000, তাহলে 60,000-এর 16,000 আমার প্রি চলে গেল, আর 44,000 আমার ডিউরিং দ্য ইয়ার চলে গেল, ঠিক আছে। এবার এই 44,000টা ডিউরিং দ্য ইয়ার ছিল, এটা আমার প্রি আর পোস্টে ভাগ হবে, মানে একবার 3/12 করব, একবার 9/12 করব, কেননা আমার ইয়ারটা দুভাগে ভাগ হয়ে গেছিলো, এদিকে প্রি এদিকে পোস্ট। তাই আমি একবার 3/12 করব, একবার 9/12 করব। এখানে 11,000, এখানে 33,000। তাহলে প্রথম মানে প্রি পার্ট, প্রথমটা আমার প্রি পার্ট ছিল, দেখো ডেটও মেনশন করেছি 1/4/19 থেকে 1/7/19 প্রি অ্যাকুইশন পিরিয়ড ছিল, তো এখানে 3 মাসেরটা বসলো। 1/7/19 থেকে 31/12/20, সরি, তো এটা আমার পোস্ট অ্যাকুইশন পিরিয়ডের জন্য ছিল, এটা আমার পোস্টে গিয়ে বসলো। জেনারেল রিজার্ভ কিনে সেরকম ঘাটাঘাটি কিছু ছিল না, ক্লোজিং বলেছিল 30,000। একটু অঙ্কটা দেখে নাও, মিলে ওইখানে দেখতে পাবে যে ব্যালেন্স শিটের মধ্যে এস লিমিটেডের ক্লোজিং রিজার্ভ বলেছে 30,000, আর নিচে দেখবে অ্যাডিশনাল ইনফরমেশনের প্রথমেতেই ওপেনিং ব্যালেন্স 18,000 বলেছিল। তাহলে ওপেনিংটা আমার প্রিতে বসে যায় সবসময়। এবার 30 থেকে 18 বাদ দিলে আমার ডিউরিং দ্য ইয়ার কত বললে 12,000 বেরোলো। এইটা আমার 3/12 আর 9/12-তে যেমনভাবে প্রফিট ভাগ হয়েছিল ভাগ হয়ে যাবে। তাহলে এটা প্রি রিজার্ভের ঘরে বসলো, এটা পোস্ট রিজার্ভের ঘরে বসলো। যেহেতু এর নাম রিজার্ভ, তাই এগুলো যেহেতু এর নাম রিজার্ভ, তাই এরা প্রফিটের ঘরে বসতে পারবে না। তাই এইটা আমার প্রি রিজার্ভ, এটা আমার পোস্ট রিজার্ভের ঘরে বসে গেল। এবার আসছে কি প্রফিট অন রিভ্যালুয়েশন। দেখো আমি 1,20,000 থেকে 1,40,000 হলো যখন যে ক্যালকুলেশনগুলো করেছিলাম, সেখানে আমার কি বেরিয়েছিল, সেখানে আমার বেরিয়েছিল কি, সরি, প্রফিট অন রিভ্যালুয়েশন, আর এটাকে আমি বলেছিলাম কি প্রি প্রফিট। তাহলে আমি প্রফিট অন রিভ্যালুয়েশন অফ প্ল্যান্ট অ্যান্ড মেশিনারিকে প্রি অ্যাকুইশন প্রফিটের ঘরে বসিলাম। প্রথম ঘরটা প্রি অ্যাকুইশন প্রফিট, তারপর এটা পোস্ট অ্যাকুইশন প্রফিট বসিয়ে দিলাম। আর তারপরেতেই আমি ডেপ্রিসিয়েশন চার্জ করে দেখেছিলাম, আর ডেপ্রিসিয়েশন আমার আন্ডার চার্জ হয়েছিল, লেস হবে প্রফিট থেকে। কোন প্রফিট থেকে, পোস্ট প্রফিট থেকে। কত টাকা, 1,500 রুপিস। তো দেখো পোস্ট প্রফিট থেকে ডেপ্রিসিয়েশন লেস করলাম 1,500 রুপিস, এটা আমার পোস্ট প্রফিটের ঘর, পোস্ট প্রফিট, তাই তো, পোস্ট প্রফিট। এবার আর কি, এবার আমি কি করব, আমার যা এই কলমের কাজ ছিল হয়ে গেছে, এস লিমিটেডের যা প্রফিট আর রিজার্ভ ছিল জাজ করে ফেলেছি, যা যা কলম ছিল এবার সব কটাকে আমি টোটাল করব, যা যা প্রফিট ছিল আমি সব কটাকে টোটাল করলাম, টোটাল করে আমার এইটার রেজাল্টটা বেরোলো। এবার এর 75% কে নিয়ে যাবে, হোল্ডিং। হোল্ডিং 75% নিলে এই ব্যালেন্সগুলো আমার বেরোচ্ছে, মানে এই টোটালটার 75% এইটার 75% এটা, মানে যা যা এখানে যা যা আছে তার 75% কে নিল, হোল্ডিং নিল। তাহলে বেঁচে থাকা অংশ মানে 25% কে নেবে, মাইনরিটি নেবে। এবার আমি রেড ইঙ্কে যেগুলো করেছি না, তোমার একটু সুবিধার জন্য করে দিয়েছি। কীরকম সুবিধা দেখো, মাইনরিটির যাই বেরোক, আগের অঙ্কটা দেখেছো যে মাইনরিটির ভাগ এইগুলো,
যে মাইনরিটির ভাগ এইগুলো। তো মাইনরিটির যাই বেরোক, যখন আমি মাইনরিটি ইন্টারেস্ট ক্যালকুলেট করব তখন মাইনরিটির সব কটা আমরা দিয়ে দেবো। মাইনরিটির যা যা বেরিয়েছে সব কটা আমি উজাড় করে কাকে দেবো? মাইনরিটি ইন্টারেস্ট ক্যালকুলেট করার সময়। কি ক্যালকুলেট করার সময়? মাইনরিটি ইন্টারেস্ট। আর এদিকে শেয়ার হোল্ডিংয়ের প্রি এর পার্টগুলো, এটা প্রি অ্যাকুইশন প্রফিট, এটা প্রি অ্যাকুইশন রিজার্ভ, কোথায় যাবে? কস্ট অফ কন্ট্রোল ক্যালকুলেট করার সময়। কোথায় ইউজ করব? কস্ট অফ কন্ট্রোল ক্যালকুলেট করার সময়। আর পোস্ট অ্যাকুইশন প্রফিট, এটা আমার পোস্ট অ্যাকুইশন প্রফিট, এটা আমার পোস্ট অ্যাকুইশন রিজার্ভ। এই দুটো কোথায় ইউজ করবো আমি? এই দুটো ইউজ করব এই যে কনসলিডিয়েটেড পিএল অ্যান্ড রিজার্ভে, কনসলিডিয়েটেড পিএল অ্যান্ড রিজার্ভে ইউজ করব। তাহলে আমি কস্ট অফ কন্ট্রোল বার করছি। তাহলে আমি কস্ট অফ কন্ট্রোল, তাহলে ভ্যালু অফ ইনভেস্টমেন্ট ইন শেয়ার্স অফ এস লিমিটেড, একদম প্রথমে বলেছিলাম কত ছিল? 2,10,000। একদম প্রথম লাইনের অঙ্কে গিয়ে দেখো, একদম প্রথম লাইনে লেখা ছিল ভ্যালু অফ ইনভেস্টমেন্ট কত ছিল? 2,10,000। তাও যদি বিশ্বাস না আমি দেখিয়ে দিচ্ছি, এই যে 13,500 শেয়ার পারচেস করা হয়েছিল ফর 2,10,000। 2,10,000। ফেস ভ্যালু অফ শেয়ার কত পেয়েছি আমি? 13,500 শেয়ার পেয়েছি। প্রতিটার দাম কত ছিল? 10 রুপিস 10 করে। তাহলে ক টাকা হচ্ছে? 1,35,000। এবার কস্ট অফ কন্ট্রোল করছি। শেয়ার অফ প্রি অ্যাকুইশন প্রফিট আমি লিখব কত টাকা? 51,000। শেয়ার অফ প্রি অ্যাকুইশন রিজার্ভ আমি লিখব কত? 2,250। এই যে এই 51,000 আর এই 2,250টা, যেটা আমি বললাম কস্ট অফ কন্ট্রোলে আমি আনবো। তাহলে কস্ট অফ কন্ট্রোলে আমি আনলাম। দেখো যা যা প্রি অ্যাকুইশন থাকবে, যা যা প্রি অ্যাকুইজিশন থাকবে সব এখানে চলে আসবে। তাহলে এখানে প্রি অ্যাকুইশন ছিল, প্রি অ্যাকুইশন ছিল। এবারে কি হচ্ছে, দুটো ডিভিডেন্ড ছিল। একটা হচ্ছে আগের বছর ডিভিডেন্ড, যেটা আমার কাছে পুরোটাই প্রি অ্যাকুইশন ডিভিডেন্ড, 15,000 পেয়েছিলাম, মনে পড়ছে? যে এস লিমিটেড ডিক্লেয়ার ডিভিডেন্ড ফর দি ইয়ার 18-19, যেটাকে আমি বললাম প্রিভিয়াস ইয়ার ডিভিডেন্ড। আউট দিস এইচ লিমিটেড রিসিভ কত? 15,000 রিসিভ করেছিল। তো ওই 15,000টা এখানে বসে গেল প্রি অ্যাকুইশন ডিভিডেন্ড। ঠিক আছে, আমি এখানে তাও তোমায় দেখিয়েছি, আমি যেখানে বার করে রেখেছি এখানেতে। এই দেখো T20 এইটা আমরা পেয়েছিলাম ডিভিডেন্ড ফর দি প্রিভিয়াস ইয়ার। এই যে আমার 15,000 হোল্ডিং কোম্পানি পেয়েছিল, এটা আমার প্রি অ্যাকুইশন ডিভিডেন্ড হয়ে গেল। এটা হয়ে গেল প্রি অ্যাকুইশন ডিভিডেন্ড। তাহলে এটা হয়ে গেল। তাহলে আমার এতক্ষণই ক্লিয়ার হলো। এবার আসছে কি? শেয়ার অফ প্রি অ্যাকুইশন ডিভিডেন্ড অফ প্রপোজ ডিভিডেন্ড, প্রি অ্যাকুইশন প্রপোজ ডিভিডেন্ড। তাহলে প্রপোজ ডিভিডেন্ডের প্রি অ্যাকুইশনটাও এখানে লিখলাম। কি ব্যাপারটা দেখি আমি একবার। দেখো আমার প্রপোজ ডিভিডেন্ড কত ছিল? 18,000 ছিল। কত টাকা প্রপোজ ডিভিডেন্ড ছিল? 18,000 ছিল। তাই তো, এটা আমি একটু আগে করালাম তো। এটা এর মধ্যে হোল্ডিং কোম্পানি কত পাচ্ছে? 13,500। তাহলে আমার এইটা এই ইয়ারে ছিল, তাই এটাকে একবার প্রিতে ভাগ করলাম, একবার পোস্টে ভাগ করলাম, তাই তো। 3 মান্থের প্রি আর 9 মান্থের পোস্ট। তাহলে আমার প্রি কত বেরোলো? 3,375। তাহলে এখানে আমার 3,375 লিখিয়ে এলাম প্রি। তাহলে যা যা প্রি থাকবে সব এখানে বসিয়ে দেবো আমি, হ্যাঁ, যা যা প্রি থাকবে উইথ ফেস ভ্যালু অফ শেয়ার, উইথ ফেস ভ্যালু অফ শেয়ার। তাহলে কি দাঁড়াচ্ছে? 2,10,000 আমি দিয়ে কিনেছিলাম, আর আমি এতগুলো প্রি আর শেয়ার পেলাম। তাহলে আমার টোটাল দাঁড়ালো কত? 2,06,000। তাহলে আমি 2,10,000 দিয়েছিলাম টাকা, আর মালপত্র পেলাম ক টাকা? 2,06,625-এর। তাহলে আমি এক্সেস ক টাকা পেমেন্ট করলাম? 3,375। এটাকে কী বললাম আমি? গুডউইল। আর এই অ্যামাউন্টটা যদি নেগেটিভে বেরোতো, সাপোজ এটা আমার 2,20,000 বেরোলো, 2,20,000 বেরোলো, তাহলে আমার 10,000 আমি কম পেমেন্ট করেছি, তাই সেটা আমার ক্যাপিটাল রিজার্ভ হয়ে যেত, আর গুডউইল হতো না, ক্যাপিটাল রিজার্ভ হয়ে যেত। যেহেতু আমার পজিটিভ রেজাল্ট আসছে, মানে পেমেন্টটা আমি বেশি করেছি, জিনিসপত্র কম পেয়েছি, তাই আমার এটাকে গুডউইল বলা হবে। ঠিক আছে, এবার আসছে আমি মাইনরিটি ইন্টারেস্টে। ভেরি ইজি মাইনরিটি ইন্টারেস্ট ক্যালকুলেট করা, ভেরি ইজি। মাইনরিটি ইন্টারেস্টে কী ক্যালকুলেট করবো? এই গরিব মানুষদের ক্যালকুলেশন করবো আমি। ঠিক আছে, গরিব মানুষদের ক্যালকুলেশন করবো। কীভাবে করবো আমি? ফেস ভ্যালু অফ শেয়ার নিলাম আমি, ফেস ভ্যালু অফ শেয়ার্স,
দেখো 18,000 টোটাল আমার শেয়ার ছিল, মনে পড়ছে? 1,80,000 টোটাল শেয়ার ছিল রুপিসে। তাহলে 1,80,000 মানে 18,000 শেয়ার অফ রুপিস 10 ইচ। আউট অফ দিস 13,500 হোল্ডিং নিয়ে বসেছিল। তা তুমি কত নিয়ে বসেছিলে? তা তুমি ব্যালেন্স 4,500 তোমার কাছে আছে। পার শেয়ার দাম কত? 10 রুপিস করে। তাহলে তোমার দাঁড়াচ্ছে কত? 45,000। তোমার মাইনরিটি মানে গরিব লোকেদের শেয়ার ক টাকা আছে? 45,000 আছে। আর বলেছিলাম কি, যা যা এখানে বেরোবে মাইনরিটির জন্য, যা যা এইসব জায়গায় বেরোবে, এখানে যা যা বেরোবে, সে প্রি অ্যাকুইজিশন প্রফিট, পোস্ট অ্যাকুইজিশন প্রফিট, প্রি অ্যাকুইজিশন রিজার্ভ, পোস্ট অ্যাকুইজিশন রিজার্ভ, যা যা বেরোবে সব অ্যাড করে দেবো। 17,000, 7,875, 750, 2,250। দেখো এই নাম্বারগুলো একটু দেখে রাখো, সব কটা আমি এখানে অ্যাড করবো একদম হরিলুটে, হরেক মাল 10 টাকা, ঠিক আছে? সব কটা আমি এখানে অ্যাড করলাম, চারটেকে চারটেই আমি অ্যাড করলাম। শেয়ার অফ প্রি অ্যাকুইজিশন প্রফিট, শেয়ার অফ প্রি অ্যাকুইজিশন রিজার্ভ, শেয়ার অফ পোস্ট অ্যাকুইজিশন প্রফিট, শেয়ার অফ পোস্ট অ্যাকুইজিশন রিজার্ভ। তাহলে আমার টোটালে কত দাঁড়ালো? আমার এইটা দাঁড়ালো। এটা কি বলবো আমি? এটাকে বলবো আমি মাইনরিটি ইন্টারেস্ট। কি বলবো? মাইনরিটি ইন্টারেস্ট। কি বলবো আমি? মাইনরিটি ইন্টারেস্ট। এবার কনসোলিডিয়েটেড আমার পিএলআর রিজার্ভ বার করবো। অফ কি? অফ এইচ লিমিটেড, মানে বড়। এতক্ষণ তো সব ছোটো কোম্পানি কাজ করছে, এখন বড় কোম্পানি। তাহলে বড় কোম্পানির পিএলএ কত ছিল? পিএলএ ব্যালেন্স ছিল আমার 60,000। পেলাম কোথা থেকে আমি? আচ্ছা, আমি তাহলে একটু বসিয়ে রাখি। তাহলে পিএলএ ব্যালেন্স কত ছিল? 60,000। শেয়ার অফ পোস্ট অ্যাকুইজিশন প্রফিট 23,625। শেয়ার অফ পোস্ট অ্যাকুইজিশন প্রপোজ ডিভিডেন্ড 10,125। এই অ্যামাউন্টগুলো পেলাম কি করে? তাহলে ব্যালেন্স অফ এইচ লিমিটেড কোথায় লেখা আছে? একদম প্রথমে চলে যাবো অঙ্কেতে, ঠিক আছে? দেখো, এই যে ব্যালেন্স অফ পিএল, আমি এতক্ষণ ধরে এস লিমিটকে নিয়ে ঘাঁটছিলাম, এবার আমি এইচ লিমিটেডকে নিয়ে ঘাঁটবো। কত টাকা? 60,000। তাহলে ব্যালেন্স অফ পিএল এইচ লিমিটেডের কত টাকা? 60,000। 60,000, ঠিক আছে? এইটা বসালাম। আর কি নেবো? আর আমি নেবো হচ্ছে এই যে ডিভিডেন্ড যে এই বছর পেলো, কারেন্ট ইয়ার ডিভিডেন্ড, এর যে পোস্ট অ্যাকুইজিশন পার্ট, এটাকে আমি নেবো। কারণ সব পোস্ট এখন পিএলে গিয়ে অ্যাড হবে। আর এই যে পিএলের পোস্ট প্রফিটটা এখানে অ্যাড হবে। তাহলে এই তিনটে আমি অ্যাড করলাম। 60,000, 23,625, এত 93,750 হচ্ছে আমার টোটাল। লেস আনরিয়েলাইজড প্রফিট অন ক্লোজিং স্টক বার করে দেখেছিলাম 9,600 ইন্টু 20/120 বার করেছিলাম না আমি একটু আগে? তো এইটি 1,600 বসালাম। কোথায় ছিল আমার ওয়ার্কিংটা? এই যে এই ওয়ার্কিংটা ছিল, ঠিক আছে? তো তাহলে আমার এটা দাঁড়াচ্ছে কত? লেস করে 92,150 হবে। এটা একটু 6-এর মধ্যে দেখতে লাগছে, বাট এটা 50 হবে, ঠিক আছে? আর রিজার্ভের ক্ষেত্রে কি? রিজার্ভের ঝামেলা হয় না। এইচ লিমিটেড যা রিজার্ভের ব্যালেন্স আছে প্লাস শেয়ার অফ পোস্ট অ্যাকুইজিশন রিজার্ভ, কী বেরোলো? একদম অঙ্কের প্রথমে চলে যাবো। রিজার্ভ বার করছি তো আমি। জেনারেল রিজার্ভ অফ এইচ লিমিটেড 36,000, ঠিক আছে? 36,000। তাহলে জেনারেল রিজার্ভ এইচ লিমিটেড পেয়ে গেলাম। এইচ লিমিটেডের আর এইচ লিমিটেডের এর যে জেনারেল রিজার্ভ আছে, এর পোস্টের উপর কত পার্ট আছে দেখি। পোস্টের উপর কত হক আছে, অধিকার আছে? 6,750। তাহলে এইচ লিমিটেড নিজের 36,000 নিল, আর এইচ লিমিটেডের 6,750 নিল। তাহলে 36,6,750 টোটাল 42,750 দাঁড়ালো। এই অঙ্কটা অনেকটা লেন্দি আছে। এর ব্যালেন্স শিটটা আমি নেক্সট পার্টে করবো, বিকজ অলরেডি 40 মিনিটস হয়ে গেছে, ঠিক আছে? ব্যালেন্স শিটটা আমি নেক্সট পার্টে দেখাবো।
তোমাদেরকে বলবো এটা একবার নয় 2 থেকে 3বার দেখো ভালো করে, যেখানে যেখানে অসুবিধা হচ্ছে রিওয়াইন্ড করে করে দেখো, বুঝতে পারো তো ভালো, না হলে আমাকে জিজ্ঞাসা করো। বাট এটা বোঝা দরকার, ঠিক আছে? 2বার নয়, 3বার নয়, 4বার, যতবার তোমার দরকার পড়ে তোমরা এটা ঘুরে ঘুরে দেখো। এটা অনেকটা লেন্দি অঙ্ক, আর বুঝতে হবেই, আদারওয়াইজ কোনো উপায় নেই এটা না বুঝতে। যা যা হচ্ছে খাতায় নোট করে নাও, তোমার যদি কোনো জায়গায় অসুবিধা থাকে সেটা আমাকে জিজ্ঞাসা করো, আমি বুঝিয়ে দেবো। ভালো করে এটা করো। আমি ব্যালেন্স শিটটা নেক্সট ভিডিওতে নিয়ে আসছি, বিকজ অলরেডি এটা অনেকটা লেন্দি হয়ে গেছে।